আমি ঝুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যেই খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ তানজিমউদ্দিন খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও এই আলোচনায় নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে এবং জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যে খবরটি নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, এই কথা জানিয়েছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পরবর্তী স্তরে এগিয়ে নিতে চায় তার দেশ। বাংলাদেশে বিনিয়োগের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, চলুন দেখে আসি। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে আসেন বাংলাদেশে। তৃতীয় দিন সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও উন্নয়ন করতে চায় তার দেশ, জানান গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আমেরিকার সাথে কাজ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ, তাই ভ্রমণ সতর্কবার্তা নামিয়ে আনা হয়েছে যাতে বাংলাদেশের প্রতি আমেরিকার মানুষের আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। আগামী সপ্তাহে আমেরিকার বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে আসবে বলেও জানান সার্জিও গোর। আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে নিচ্ছি যাতে আমেরিকার মানুষের আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। আমেরিকার কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহেই বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমেরিকা বার্তা দিতে চায় যে দুই দেশের সাথে সব বিষয়ে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম দিনে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সংশ্লিষ্টতা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন দক্ষিণ ও মধ্য এশিয়ার আমেরিকার বিশেষ দূত সার্জিও গোর। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। শুরুতে মাসুদ কামাল, আপনার কাছেই আসবো, একটু জানতে চাইবো এই যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে সেটি যেমন সার্জিও গোরের পক্ষ থেকে বলা হয়েছে তেমনি সরকারের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি তার এই সফরে ব্যবসায় বিনিয়োগের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে বলে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কতটা ফলপ্রসূ হলো? দেখেন, সার্জিও গোর যখন বলে ফলপ্রসূ হয়েছে তখন আপনি বুঝবেন যে তাদের দিক থেকে ফলপ্রসূ হয়েছে। মানে তারা যা চেয়েছে তারা তা পেয়েছে বলে মনে করছে, অতএব তারা ফলপ্রসূ বলবে। এখন আমাদের দিক থেকে কি ফলপ্রসূ হয়েছে এটা আমি বলতে পারবো না। কারণ আমি বলতে পারবো না এই কারণে যে আমার কাছে মনে হয়েছে তারা যখন বলে ফলপ্রসূ হয়েছে তখন আমরা বুঝে নেব তাদের সঙ্গে যে আমাদের একটা চুক্তি হয়েছিল, যেটাকে আমি পার্সোনালি একটা গোলামি চুক্তি বলি, সেই চুক্তির ক্ষেত্রে, চুক্তি মানার ক্ষেত্রে হয়তো আমাদের দেশে যারা আছেন তার কাউন্টার পার্ট তারা হয়তো সম্মতি দিয়েছেন অথবা বলেছেন যে কোনো সমস্যা নেই, আমরা সেটা মানতে চাই। এই তো হয়েছে, আর কি হবে, এর চেয়ে বেশি কিছু না। আমি এখান থেকে আমাদের কোনো প্রাপ্তিযোগ আসে বলে আমি পার্সোনালি মনে করি না। এটা ভাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যা কিছুই হোক সেটা আলটিমেটলি আমাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে এটা আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের সেই চুক্তিটাকে ফলপ্রসূ করার জন্যই তো এই গভর্নমেন্টের ক্যাবিনেটে খলিলুর রহমানের মতো লোক আছে। তার কাজটা কি? তার কাজ হলো এটাই যে সে নিজে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন এবং এখন ওখানে যে বৈধভাবে উনি থাকতে পারেন, তো সেই লোক ওই দেশের মাটির বুঝে তার একটা বিশেষ, আমি মনে করি এক ধরনের আছে আর কি, আনুগত্য আছে। সেইটাকে বাস্তবায়ন করার জন্য উনি আমাদের ক্যাবিনেটে আছেন এবং সবসময় বোঝাচ্ছেন, কখনো কখনো আপনার দিচ্ছেন, এই জুজুর ভয় দেখাচ্ছেন, না মানলে আমাদের হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। আমি বুঝি না, হতে পারে আমরা দেখি এইগুলো, আমরা
দেখে যাচ্ছি। আমি এটাতে আমাদের দিক থেকে, যেমন উনি বলছেন যে আমাদের ক্যাটাগরি 2 এ নিয়ে আসা হয়েছে জি। 3 থেকে, জি। তো কি হয়েছে আমার 2, 3, 1 আমার কি লাভ বলেন আপনি, আমার বুঝান। তাদের দেশের লোক এই দেশে এখন আসতে গেলে তারা ভয় কম পাবে, তো তা ভয় কম পাওয়া বেশি পাবে সমস্যা কি সম্পর্ক? এখানে খুব আসে আমাদের এখানে, জি, অনেক এখানে- পর্যটক আসে নাকি? জি, আগামী সপ্তাহে যেটি তিনি কিন্তু বলেছেন যে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করবেন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, তো সেটাও একটি কারণ কিনা, কি মনে হচ্ছে? শুনেন, বিনিয়োগকারী যারা, এরা কোনো সরকারের কর্মচারী না, জি, কি মার্কিন কি বাংলাদেশ। বিনিয়োগকারীরা সরকারের কথায় আসে না, তারা আসবে দেখবে, যদি আপনার এখানে বিনিয়োগের মতো অনুকূল পরিবেশ আপনি তৈরি করতে পারেন, তখন বিনিয়োগকারীকে ডাকতে হবে না। ওই পরিবেশ যে তৈরি করলেন ওইটাই ডাকা, তারা আসবে, বসবে, করবে। আপনার এখানে বিনিয়োগের পরিবেশ আছে, গ্যাস আছে, গ্যাস দিতে পারেন, জ্বালানি দিতে পারেন, তো ঠিক করেন, বিনিয়োগের পরিবেশ ঠিক করেন, বিনিয়োগকারী এমনি এমনি আসবে। বিনিয়োগকারীদের উনি বললে ওনার কথায় আমেরিকান বিনিয়োগকারী আসবে না, এটা সোজা হিসাব ভাই। এগুলো ওপেন মার্কেট সিস্টেম, তো এখন এগুলি বলার জন্য বলে, সবাই বলে এরকম কথাবার্তা, সবাই বলে। ওরা আমাদের একটা খাওয়াই দিচ্ছে, এখন ওরা বলছে এটা এটা করলে নাকি আমাদের অনেক লাভ হবে। আমার কিসে লাভ হবে না হবে এটা আমরা বুঝি না, ওনারা বুঝে। এমন এক চুক্তি করছে, এই চুক্তি নিয়ে সংসদে একদিন আলোচনা হয়েছে, জনগণ জানে কিছু? জনগণ তো জানে না। জনগণকে কিছু জানানো হয়েছে? কেউ জানে নাই। সেই চুক্তি বাস্তবায়ন আলোচনা হচ্ছে, 42টা বোয়িং কিনবেন, কিনেন ভাই। তো এইগুলি বলে লাভ নাই। আমি খুবই হতাশ। জি, তানজিমুদ্দিন খান, একটু আপনার কাছ থেকে জানি। জি, উনি তো বেসিক্যালি বিজনেসম্যান, ওনার পরিচয়টা একটু বোঝাও খুব জরুরি। এবং উনি ইউএস অ্যাম্বাসেডার ছিলেন ইন্ডিয়াতে। আছেন উনি- এখনো? জি, হ্যাঁ, ইউএস অ্যাম্বাসেডার উনি ইন্ডিয়াতে আছেন, এবং উনি স্পেশাল এনভয় সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান Central অ্যাফেয়ার্স। Asia, জি। এবং ওনার সবচেয়ে সুবিধা হচ্ছে যে ওনার সরাসরি জি, আপনার হোয়াইট হাউসের সাথে অ্যাক্সেস আছে, সরাসরি অ্যাক্সেস করতে পারেন। বিশেষ করে সাউথ এশিয়ার যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন ওনার যে 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 সফর, সেই সফর যেটা বললেন ভাই, তার সাথে এটা খুব গুরুত্বপূর্ণ। যখন ফলপ্রসূ বলে, এটা তো আসলে ডিপ্লোম্যাটিক একটা সৌজন্যবোধ, জি, ওই সৌজন্যটার প্রকাশ থাকে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সাথে যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, আমি মনে করি ওটারই আসলে ফলো আপ মিটিং এটা। কেননা অনেকগুলো আলাপ হয়েছে, তার মধ্যে একটা আলাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে, বিশেষ করে কিছু টেস্টিং সার্ভিসেস অ্যাক্টিভিটিস তারা শুরু করবে, সেই বিষয়ে কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, এবং যেটা আসলে ওই বাণিজ্য চুক্তিরই ফলো আপ। যার ফলে এটা ফলপ্রসূ হওয়া না হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বাণিজ্য চুক্তিটা আসলে আমরা ঠিকমতো বাস্তবায়নের ব্যবস্থা করছি কিনা, আয়োজন করছি না, তার নিশ্চয়তা বোধহয় আমরা দিতে পেরেছি। জি, এবং দুঃখজনক হচ্ছে, মানে বাণিজ্য চুক্তিটা আমাদের পক্ষে যাবে কি যাবে না, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিংটা কি ছিল এই বাণিজ্য চুক্তি করার। নির্বাচনের 3 দিন আগে, আমি যদি ভুল না করি, 3 দিন আগে। 3 দিন আগে, তার মানে কি যে নিশ্চয়ই এই চুক্তির মধ্য দিয়ে এমন কিছু আছে যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ আসলে রক্ষিত হচ্ছে না। জি, ওরকম একটা সেন্সিটিভ সময়, এবং অন্তর্বর্তীকালীন সরকারও যে করলেন এটা, মানে ওনাদের এই ধরনের চুক্তি করার আসলে এই আলাপটাও আসতে পারে, ওই সময় আসলে এখতিয়ার ছিল কিনা। কিন্তু দুঃখজনক হচ্ছে, এটা নিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেন, আমরা বিরোধী দল পার্লামেন্টে দেখছি, কিন্তু ওই জায়গাটায় বোধহয় সবার একটা কনসেনসাস আছে, এবং সবাই যেখানে সমালোচনা করছে চুক্তি নিয়ে, এবং ইউএসএ যে সুপ্রিম কোর্টও এই ধরনের চুক্তির ব্যাপারে তাদের অবস্থানটা নিশ্চিত করেছে, আমাদের তরফ থেকে কিন্তু কোনো আলোচনা নাই, কিংবা এটার ফলো আপের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে এই চুক্তি বাস্তবায়নের আয়োজনগুলো আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি। তো এই সফরের মধ্য দিয়ে কিছু আশাবাদ তো থাকবেই জনসমর্থন আদায়ের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় আসলে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টেরই এটা আসলে ফলো আপ মিটিং। জি, এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের যারা পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী বলি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তারাও কিন্তু বিভিন্ন সময়ে এই বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
তাদের মধ্য থেকেও কি কখনো মনে হয়েছে যে এই সরকার মেনে নিচ্ছে না বা চুক্তিটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নটি আমি রাখবো, তবে আমাদের সাথে অনলাইনে দুজন অতিথি যুক্ত হয়েছেন, তাদেরকে আমি একটু যুক্ত করে নিতে চাই। ডক্টর মোহাম্মদ ফয়সাল পারভেজ যুক্ত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের সেক্রেটারি, এবং যুক্ত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আর আপনাদের কাছে আসবো, আশা করছি আপনারা আমাদের আলোচনাটি শুনতে পাচ্ছেন। মাসুদ কামাল, যেই প্রশ্নটি রাখছিলাম সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দিয়ে, আরেকটি প্রসঙ্গ আসলে, এই সার্জিও গোরের যেই পুরো সফরটি, এই সফরটিতে তিনি কিন্তু বাংলাদেশে ভারতের হাই কমিশনারের সাথেও দেখা করেছেন, যেটি নিয়ে জামায়াত একটি মন্তব্য করেছেন, সেটি অপ্রত্যাশিত তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখছেন? দেখেন, জামাত যে মন্তব্যটা করেছে, জামাত বলতে চাচ্ছে যে এর মাধ্যমে আপনার শেখ হাসিনার প্রত্যাবর্তন অথবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা তারা একটা আশঙ্কা দেখছে, অথবা এরকম একটা সুযোগ তৈরি হয়েছে, এই ধরনের কথা ওনারা বলার চেষ্টা করেছেন। জামাতের যে পলিটিক্স, তারা তো একটা পলিটিক্যাল পার্টি ভাই, তো তাদের পলিটিক্স যেটা আছে সেই অনুযায়ী যদি আপনি বিচার করেন, তাদের আশঙ্কাকে আমি উড়িয়ে দিই না। কারণ দেখেন, সার্জিও গোর কিন্তু তার কিন্তু আরেকটা পরিচয় আছে, সে কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এবং জামাত যে আশঙ্কাটা করছে যে ভদ্রমহিলার সম্পর্কে, উনিও তো ভারতীয় অবস্থান করেন। আবার ভারতেরও কিন্তু আমাদের দেশে একটা ইন্টারেস্ট আছে, এটা সবাই জানে। তো এই সবগুলি মিলিয়ে জামাত যদি এই আতঙ্কে ভোগেন অথবা এই আতঙ্কের কথা উচ্চারণ করেন, আমি জামাতকেও তো মন্দ বলবো না, তারা তো বলতেই পারেন। এবং জামাত যখন কিছু একটা বলেন, এর কথা মাথায় রাখবেন, জামাত কিন্তু আমাদের দেশের এই মুহূর্তে সংসদের প্রধান বিরোধী দল। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজ কিন্তু সবসময় লাঠি নিয়ে সরকারি দলের উপরে মারামারি করে না, সরকারি দলের সব কিছুকে বাতিল করে দিবে তাও না, বিরোধী দল সরকারকে সতর্ক করে দিবে, অথবা তাদের দিক থেকে তাদের যে আতঙ্কের কথাটা সরকারকে ইনফর্ম করবে। সেই বিবেচনায় জামাত যে আশঙ্কা প্রকাশ করেছে, আমি মনে করি ঠিকই আছে। এই আশঙ্কা তাদের থাকতেই পারে, কারণ জামাতের রাজনীতি তো আওয়ামী লীগের পক্ষে না। জামাত কি চায়? জামাত কি চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক? তো জামাত চায় না। তো জামাত তো আপনার কথা আমার কথা বলবে না, জামাত তার কথাই বলবে, তার তো রাজনীতি আছে, সে তার রাজনীতি বিবেচনা ঠিক বলছে। এবং আমি মনে করি যে তাদের এই বক্তব্য একদম আপনি হাওয়ায় উড়াই দিবেন তুড়ি মেরা, এটা পারবেন না। কাজেই আমি মনে করি ঠিক আছে। জি, আর এখানে আরেকটি প্রসঙ্গ আমি একটু রাখতে চাই, যে 24 পরবর্তী সময়ে আমেরিকা থেকে যারাই বাংলাদেশ সফরে যেই বিশেষ যারাই সফর করেছেন, তাদের সময় কিন্তু আমরা দেখেছি তারা রাজনৈতিক দলের সাথেও আলোচনা করেছেন। বিশেষ করে যদি বলি এনসিপি, জামায়াত, তাদের সাথেও দেখা করেছেন। এবার কিন্তু আমরা সেই ধরনের কিছু দেখতে পাইনি, সেটাও একটি কারণ জামায়াত না। এটা আমি একটু মাঝখানে একটু এক সেকেন্ড বলে নিই, একটু সময় নিয়ে। সেটা হলো, দেখেন, তখন তো নির্বাচন হয়নি, তখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তো অফিসিয়ালি কোনো একটা দলকে রিপ্রেজেন্ট করতো না, কাজে তারা সবার সঙ্গে মিলিত হতো। এখানে দুইটা পয়েন্ট মাথায় রাখবেন। একটা হলো গিয়ে, অনেকেই একটা কথা বলে যে যে হাসিনা যে পতন হয়েছে, শেখ হাসিনা পতন, এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, যুক্তরাষ্ট্রে তাদেরকে ফেলে দিয়েছে। আমি কিন্তু এভাবে এটা মনে করি না। এই তত্ত্বটা কিন্তু আওয়ামী লীগ প্রচার করে। আওয়ামী লীগ বারবার বলে যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র করে আমাকে ফেলাই দিছে। আমি কিন্তু এটা মনে করি না। আবার এনসিপির একটা গ্রুপ বলে যে তারাই নাকি শেখ হাসিনাকে ফেলাই দিছে। আমি এটাও মনে করি না, জি, এটাও মনে করি না। আসলে শেখ হাসিনার পতন হয়েছে মানে সম্মিলিত জনগণের ক্ষোভের কারণে। মানুষ তাদেরকে ফেলে দিয়েছে, মানুষ তার পতন ঘটে। আপনি একটা কথা, সিম্পল একটা কথা ভাবেন তো, আওয়ামী লীগের 15 বছরে যদি পলিটিক্যালি বলি, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কে? বিএনপি। আচ্ছা, এইবারে নির্বাচনে কি প্রমাণ হয়েছে? সবচেয়ে বেশি জনসমর্থন আছে কোন দলের? বিএনপির পক্ষে। তো যে দলের সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যে দলের সবচেয়ে বেশি জনসমর্থন, সেই দলের লোকজন কি আন্দোলনে ছিল না? ছিল কিনা নাহিদ ইসলামরা? এটা হয় রে ভাই, এই দলের লোক তো আন্দোলন করছে এবং তারা সবচেয়ে বেশি করছে। কাজেই ওই নাহিদ ইসলাম আর আমেরিকা মিলে ফেলাই দিছে ভাই, বিষয়টা এরকম না। এরা দাবি করে, এবং এই চান্সে এই দাবিটা করে তারা মানে এখান থেকে কিছু বাড়তি ক্রিম নিতে চায়। লস যেটা হয়েছে, ওই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, ওইটা আসলে আমাদের সরকার ছিল না, ওটা ছিল আমেরিকা সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা আমেরিকান সরকার এসে বসছিল, তারা আমেরিকাকে যা যা দেবার মোটামুটি সবই দিয়ে দিছে। কাজেই এখন আমেরিকা মনে করে যে এটা আমাদের একটা উপনিবেশ, এখানে আমি যাব, বসবো,
তারা আমাকে বসায় নিয়ে খাওয়াই নিয়ে বসে আমার সঙ্গে আলাপ করে না ধন্য হয়ে যাবে। এখন এই ধরনের আলোচনা আমাদের দেখতে হচ্ছে। আমি একটা স্বাধীন সার্বভৌম সরকারের জন্য খুব সম্মানজনক মনে করি না এগুলোকে। তাহলে বিএনপিও কি সেই একই যেই অন্তর্বর্তী সরকার যেই সক্ষতাটা দিয়ে গেল সেটাকেই ক্যারি করে নিয়ে? ওইটাকে হ্যাঁ তারা ক্যারি করতেছে, তারা ক্যারি করতেছে, এবং যাতে এটা ঠিকঠাক মতো ক্যারি করতে পারে এই জন্য তো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। জি, এবং এটা পররাষ্ট্রমন্ত্রী বানায় বিএনপি যে কত বড় ব্লান্ডার করছে এটা বিএনপি কদিন পরে বুঝবে, তো আরো অলরেডি বুঝতেছে, কি করে আল্লাহ জানে, বুঝি না। জি, আমি একটু আমাদের অতিথির কাছে যাই। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে আসি। এই যে জামায়াতের আমিরের যে বক্তব্য সেই বিষয়ে আসলে কি বলবেন? এই অপ্রত্যাশিত, সেটি কেন মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক মণ্ডলী এবং যারা আমার কথা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর, যিনি একই সাথে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, তিনি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার সহ আপনার ফরেন মিনিস্টারের সাথে মিটিং করেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছেন। তো এখানে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান একটা মন্তব্য করেছেন তার সফর নিয়ে। এটা আসলে দুইটা বিষয় রয়েছে, একটা হলো কূটনৈতিক একটা জায়গা রয়েছে, একটা রাজনৈতিক জায়গা। দেখেন, স্বাভাবিকভাবে কেউ যদি কোন রাষ্ট্রদূত আসে, প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি বিরোধী দলে যারা থাকে তাদের সাথে সফর করেন, এবং একই সাথে আপনাকে জানিয়ে রেখে দেখেন বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু তাকে ইনফর্ম করা হয়েছিল তিনি তাদের সফরের ব্যাপারে। জামাত ইসলাম কিংবা এনসিপি তারা বিরোধী দলকে জানিয়েছে যে এই সফর যেহেতু তিনি সরকার ছাড়া আরো কারোর সাথে তিনি কথা বলছেন না, সরকার ছাড়া আরো কারোর সাথে কথা বলছেন না, পরে কিন্তু অনেকটা গোপনীয়তার সাথে কিন্তু ভারতীয় রাষ্ট্রদূতের সাথে মিটিংটা, এটা জনমনে একটা প্রশ্ন তৈরি করেছে। জনমনে প্রশ্ন তৈরি করেছে। তো স্বাভাবিকভাবে আপনি যদি ভিয়েনা কনভেনশন 1961 এর আলোকে দেখেন, এটা অবৈধ না, এটা বৈধভাবে তার প্রোগ্রাম করতে পারে। কিন্তু যেখানে বিরোধী দল থেকে বলা হয়েছে তারপরে একটা সরকারের বাহিরে গিয়ে যে মিটিং করা হয়েছে, এটাকে অনেকে রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচারের একটু বহির্ভূত কিনা, অবৈধ না বাট বহির্ভূত কিনা, এটা একটা প্রশ্ন আমার কাছে মনে হয় বিরোধী দলের প্রধানের বক্তব্য থেকে উঠে আসছে। দ্বিতীয় যে বিষয়টি দেখেন রাজনৈতিক বিষয়, আসলে আমরা তো 1/11 এর পরে বাংলাদেশে দেখেছি এই রাষ্ট্রদূতদের দৌড়ে দৌড়ে আমরা দেখেছি, আমরা বিপ্লবের বাংলাদেশে অভ্যুত্থানের পরও তাদের দৌড়ে দৌড়ে দেখেছি। স্বাভাবিকভাবে এখানে অনেক প্রশ্ন চলে আসে, আসলে তারা কেন বৈঠক করেছে, কি আলোচনা করেছে। এমন একটি সময় যখন আমাদের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী 2 বছর শেষ প্রায়, এমন একটি সময়, এমন একটা দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং, যে দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরে তিনি আকাশ বাতাস নদী খাল বিল এক করে দিতে চান, কিন্তু সীমান্তে তিনি কাঁটাতারে বেড়া দিয়েছেন, সীমান্ত দিয়ে প্রতিদিন আমাদের বাংলাদেশে হত্যা করা হচ্ছে, সেখানে পুশিন করা হচ্ছে। এমন একটি ব্যক্তির সাথে মিটিং করা হচ্ছে যেখানে বাংলাদেশের যার কারণে এই বাংলাদেশ অভ্যুত্থান হচ্ছে, সেই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে, এবং ভারত থেকে নিয়মিত রয়টার্স সহ বিভিন্ন মিডিয়াতে তিনি কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে আমি যদি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে আমি মনে করি সেটি যথাযথ তিনি বলেছেন। ধন্যবাদ। এবারে এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার মন্তব্য জানতে চাইবো। আসলে এই সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকের এই উপস্থিত আলোচকবৃন্দ এবং যারা বিভিন্ন ভাবেই আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি প্রথম সার্জিকলের মিটিং এর বিষয়টি আসছি। দেখুন, সার্জিকল বাংলাদেশে আসছে অনেকগুলো, আমার যেটা মনে হয় অনেকগুলো ইস্যু, এর মধ্যে রোহিঙ্গা ইস্যু একটা আছে, সেটা নিয়ে যাচ্ছি। আর যেটা স্পেসিফিক আপনি জানতে চাচ্ছেন যে জামাতের যে বিষয়টা, দেখুন আমার যেটা মনে হয়েছে যে সার্জিকল যখন বিএনপির সঙ্গে দেখা করছে এবং এর মধ্যে ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছে, সেটা একটা ডিপ্লোম্যাটিক রিলেশনের কারণে এটা দেখা করতেই পারে, এটা অবৈধ কিছু না। আর এটা বাংলাদেশ সরকার এটাকে বাধা দেওয়ারও কোনো আইনগত তার বৈধতা নাই। তবে জামাতের যেটা শঙ্কা আমার মনে হচ্ছে যে তারা ভিতরে ভিতরে সার্জিকলের সঙ্গে মিটিং করার চেষ্টা করছে, হয়তো সেই জায়গা থেকে সার্জিকলের ওই জায়গা থেকে জামাতের পক্ষে রেসপন্সটা আসেনি, সেই জায়গা থেকে তাদের একটা শঙ্কা থাকতে পারে। আর যেহেতু তাদের এই কারণে একটা সমালোচনার জায়গা, এটা একটা তাদের মনোরোগ, সেখান থেকেও একটা সমালোচনার ইস্যুই এটা করছে। আমি মনে করি এটা জামাতের একটা অযাচিত টেনশন, কারণ তাদের সঙ্গে যেহেতু আমার যেটা মনে হচ্ছে যে তাদের ভিতরে ভিতরে একটা মিটিং করার ইচ্ছা ছিল, সেই জায়গাটা তাদের পূরণ হয়নি।
আশা করি সেটা যদি পূরণ হয়ে যায় তাদের এই সংখ্যাটা থাকবে না, একটা ইস্যু। আরেকটু সার্জিক্যাল যেটা আমাদের দেশে আসছেন, দেখেন এখানে অনেকগুলো ইস্যু আপনারা এর মধ্যে বলছেন। আমাদের কিন্তু এখন সরকারকে অনেক বিষয় দেখতে হচ্ছে। রোহিঙ্গা একটা আমাদের দেশের জন্য একটা বড় বোঝা হয়ে আছে। সেখানে আপনি দেখছেন ইতিমধ্যেই আমাদের সরকারের একটা সাফল্যর বিষয় আপনারা মিডিয়াতে দেখেছেন যে রোহিঙ্গা কিছু প্রত্যাবর্তন হবে, সেখানে অনেকগুলো দেশই কাজ করছে। সেই জায়গায় যেহেতু আমেরিকাও একটা গুরুত্বপূর্ণ রোল অ্যাপ্লাই করতে পারে, যার কারণে সেখানেও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের জন্য। এটাই আমি মনে করি। তো সার্জিক্যাল ত্রিবেদীর সঙ্গে বা তো করতে চাই যেটা আপনারা বলছেন যে ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে জি, আপনি একটু আমি যুক্ত করতে চাই। আপনি যেটি বলছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরো হবে বলে যেটি এই সরকারের আমলে বলছেন, আসলে এই যেই সংখ্যাটি বলা হচ্ছে এটি কিন্তু আসলে অনেক আগে থেকেই লিস্ট করা ছিল এবং অনেক আগে থেকেই শোনা হচ্ছে যে এই পরিমাণে রোহিঙ্গারা যাবেন এবং কথাটি যাবেনই রয়েছে। এখন পর্যন্ত কিন্তু প্রত্যাবাসনের সরাসরি আমরা কার্যত কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আপনি কি আশ্বস্ত হচ্ছেন যে এখানে এইরকম কার্যকর কোনো ভূমিকা হতে পারে? আপনি বলেছেন আসলে এই পরিমাণটা ছিল না, আমরাও দেখেছি, আপনারাও মিডিয়াতে দেখেছেন। এই পরিমাণ কোনো সময়ই আলোচনা হয়নি। আপনারা এখন যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। জি, ৩ লাখ রোহিঙ্গার যে প্রত্যাবাসনের কথা সেটি কিন্তু আমরা এর আগেই দেখেছি একটি তালিকা তৈরি করা এবং ধীরে ধীরে তাদের প্রত্যাবাসনের কথা আগেও ছিল, যেটি এখন আশা করছেন বলে জানিয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি একটু তানজিমউদ্দিন আপনার কাছে আসি। মন্তব্যগুলো শুনছিলেন এবং এই বিষয়ে আসলে আপনার বক্তব্য শুনুন। আমি যেহেতু একাডেমিক, মূল বিষয় হচ্ছে যে আপনার যে আলাপগুলা এগুলো আসলে নতুন কোনো আলাপ না, জি, পুরনো আলাপ নতুন আঙ্গিকে এসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে মিয়ানমারের যে অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতা। এখন আমরা যদি আরাকানকে বিবেচনা করি, আরাকানের পার্টিকুলারলি রুরাল অঞ্চল এবং রোহিঙ্গাদের যে বসবাসের অঞ্চল সেগুলো কিন্তু এখন আরাকান আর্মির দখলে। প্লাস ওদের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতিগত পরিচয় নিয়ে যেই দ্বন্দ্বটা, এবং সেই দ্বন্দ্বকে ঘিরেই তো রোহিঙ্গাদেরকে নন সিটিজেন হিসেবে ঘোষণা দেয়। এখন ওগুলার সমস্যার সমাধান ছাড়া অল অন এ সাডেন এটার সমাধান হয়ে যাবে বিষয়টা তা না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইস্যু এবং এক্ষেত্রে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে চীন, একই সাথে ভারত। জি, কারণ আরাকান অঞ্চলে, বিশেষ করে রোহিঙ্গা বসবাসকারী অঞ্চলে কিন্তু তাদের এই যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ইনভেস্টমেন্ট হয়েছে। তার মানে হচ্ছে ইন্টারনালে যদি এটা দেখি, এটা কিন্তু খুবই জটিল একটা অবস্থার মধ্যে পৌঁছেছে। এখন ওই জটিলতাগুলো নিরসন না করে এগুলো রাজনৈতিক রেটরিক বলি আমরা, অনেক ক্ষেত্রেই পলিটিক্যাল রেটরিক, কিন্তু বাস্তবতাটা ভিন্ন, সেটা আমাদের বোঝা খুব জরুরি। এখন ওই বাস্তবতাটা যদি পরিবর্তন নিয়ে আসা যায় কিংবা পরিবর্তন আসে, তাহলে এই সম্ভাবনাটা বাড়ে ডেফিনেটলি। জি, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তো ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মূলত রোহিঙ্গাদের ক্ষেত্রে তাদের একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, এইড, বিশেষ করে যারা ওখানে শরণার্থীরা আছেন তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে হচ্ছে এইডটা প্রদান করে। তার মানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন সব কিছু মিলিয়ে আসলে খুব সহজে আশাবাদী হওয়া যাবে এটা আসলে খুব সহজ না, আমরা যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাটা বিবেচনায় নিই। জি, ধন্যবাদ। আমরা এই আলোচনাটি করব, আর একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত আরও একবার নির্বাচিত খবরে। এবারে আলোচনায় নিয়ে আসতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং কুশপুত্তলিকার দাহ করেছে জেলা ছাত্রদল, এই খবরটি দিয়ে। এবং দুপুরে ছাত্রদলের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও গাজী সালাউদ্দিন তানভীরের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান। পাশাপাশি অপরদিকে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার। তিনি বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার বাস্তবায়ন ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর একমাত্র পথ। এই নিয়ে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো দেখে আসতে চাই আলোচনা শুরুর আগে। প্রতিটি ছাত্র হৃদয়ে তারা আঘাত করেছে এবং জুলাই যোদ্ধাদের হৃদয়ে আঘাত করেছে। জুলাই যোদ্ধা যারা ছিল তারা এরকম বক্তব্য আশা করে না। এবং আমরা মনে করি বগুড়ায় তো এই সালাউদ্দিন তানভীর যে বক্তব্য দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে, এটি বগুড়ার শুধু ছাত্রদল বিএনপি যুবদল নয়, বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। প্রতিটি নাগরিকেরই কাছেই তার পরিবার হচ্ছে একটি সম্মানের জায়গা, একটি মর্যাদার জায়গা। সেই পরিবারকে নিয়ে যখন কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পিতভাবে যখন আক্রমণ করে কথা বলে, তখন কিন্তু আমাদের আদর্শের জায়গা থেকে এটি অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। আমরা দেখছিলাম দুটো বক্তব্যই। মাসুদ কামাল, আপনার কাছে আসি। এই যে কটূক্তির রাজনীতি এবং তার প্রতিবাদ, সেই দুটো ধারা কি একই রকম পূর্বের মতো মনে হচ্ছে কিনা? পাশাপাশি জামায়াতের নেতার যে বক্তব্যটি শুনলেন, আসলে সব মিলিয়ে আপনার কি মনে হয়? দেখেন, এক নম্বর কথা হলো যে কটূক্তি রাজনীতি থাকা উচিত না। কটূক্তি যেই করবে সেটা অন্যায় করবে সে, এবং যিনি কটূক্তি করবেন সে উক্তিটি তো সবাই শুনবে। যখন শুনবে তখন তারা তাকে অপছন্দ করবে, এবং এটাই তার সবচেয়ে বড় শাস্তি। এই যে ছাত্রদলের পোলাপান অথবা অন্যরা যে মিটিং করতেছে, এটা কি আপনি মনে করেন সে কটূক্তির প্রতিবাদে করতেছে? তা না, তারা যে কিছু একটা করতেছে এটা তাদের নেতাদেরকে দেখাচ্ছে, দেখেন আমরা কিছু একটা করতেছি। এটা বলাতে কি ওই উক্তি যেটা বাইরে প্রচারিত হয়েছিল ওটা কি আরো বেশি লোকে জানবে না? হয়তো ওই উক্তি কেউ শুনেই নাই, ওখানে একটা মিটিং করতেছে। ভাই এটা কিসের মিটিং? ওই প্রধানমন্ত্রীকে কটূক্তি করছে জন্য মিটিং। প্রধানমন্ত্রীকে কি বলছে ভাই শুনি একটু। আরো 5 জন লোক শুনতেছে, আরো প্রচার। এটি লাভটা কি? এটা ওরা যারা করতেছে এটা কিন্তু কটূক্তি প্রতিবাদ করতেছে না, এরা দেখাচ্ছে তার ইমিডিয়েট উপরে লিডারদেরকে দেখাচ্ছে, দেখেন আমরা কিন্তু জীবন দিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীর জন্য। এই প্রধানমন্ত্রীর জন্য কেউ জীবন দিচ্ছে না, সবাই ধান্দা করতেছে। ভাই এগুলি আমরা বুঝি, যার যার ক্ষেত্রে তার মতো তারা ধান্দা করে। প্রধানমন্ত্রী কিছু যায় আসে না। আপনি যাই নিয়ে একটা বড় একটা মানে শুনেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো না বললো, এতে তারেক রহমানের কিছু যায় আসে? কিছু যায় আসে ভাই? সে কি তার লেভেলে নাকি? কাজে এগুলি করার কোনো প্রয়োজন নাই, মানুষই থেকে সিদ্ধান্ত নেবে। মানে এনসিপির এখন পলিটিক্সটা কি বলেন তো? এনসিপির কোনো গ্রহণযোগ্যতা আছে সারা দেশে এখন? আর ওই জামাতের সঙ্গে না থাকলে পরে এনসিপি যে 7টা আসন নিয়ে বাহাদুরি করতেছে, একটা আসনেও তাদের কোনো জামানত থাকতো? ভাই রিয়েলিটিকে মানতে হবে। এই আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিশাল নেতা, ধরো একটা ইলেকশনে সাদিক কায়েমের অর্ধেক ভোট পাবে, সে অর্ধেক ভোট পাবে। কারণটা কি? কারণটা হলো ভাই ওই সংগঠন তো লাগবে, তার তো কোনো সংগঠন। আমি এর মাধ্যমে বলছি না যে সাদিক কায়েম বিরাট নেতা, সাদিক কায়েম বড় একটা দলের প্রার্থী, দলটা ইম্পর্টেন্ট, ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। তো এখন তাদের এখানে এখন তাদের মনে করেন নমিনেশন নাই, তাদের ভোট নাই, তারা এখন কি নিয়ে থাকবে? এখন তারা এই গালাগালি করে নিয়ে আমি তো বলি মাঝে মাঝে, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলে কথা বলে তখন উনি কি বলে এটা আমি শুনি না, আমার কানে আসে কি জানেন? উনি বলতেছে যে আমারে তোমরা মারো না কেন, আমারে মারো, মারলে পরে মাইটার খাইলাম, খেলে পাবলিক আমার একটু সমবেদনা দেখাবে। তারা এখন সিম্পেথি রাজনীতি করার চেষ্টা করেছে টিকে থাকার জন্য। তারা তো নো হায়ার, কারণ তাদের প্রতি মানুষের কিন্তু একটা সিম্পেথি একসময় ছিল, এটা নাই কেন জানেন? ওদের কারণেই নাই। দেখতো যে আগে যে লোকটা রিক্সায় উঠতে পারতো না, যার ডাক রিক্সাওয়ালা পর্যন্ত শুনতো না, সে এখন ফেরি ঘুরাই নিয়ে আসে। সে ফেরি অর্ধেক রাস্তা চলে গেছে, উনি আসছেন ফেরি ওনাকে নেওয়ার জন্য ব্যাক করে। এত পাওয়ারফুল তারা, 7 এমপির মধ্যে 1 এমপি এরকম পাওয়ারফুল। আর জামাত বিএনপি তো এর চেয়ে কত এমপি, ওই এমপিদের এত পাওয়ার দেখি নাই, তার পাওয়ার আছে। তো মানুষ এগুলি দেখে না, দেখে মানুষ সিদ্ধান্ত নিতে জানে যে এরা তো এই কয়টা পাই এই অবস্থা, আরও পাইলে কি হইতো। তো
ওই দলের কোথাও অস্তিত্ব নাই, এখন তারা এই গালাগালি করে মার্কেটে নিজেদেরকে রাখার চেষ্টা করতেছেন, এছাড়া আর কিছুটা। আর জামাতের মানে সেক্রেটারি জেনারেল যে কথাটা বলছেন, এখানে আমি একটা কথা বলি, উনি হয়তো প্রাইম মিনিস্টারকে একটু ছাড় দিয়েছেন, এই জন্য বলছেন যে ওনাকে ভুল বুঝাইয়া এগুলো করতেছে। এটা হয়, মানে একজন লোক যখন বড় পদে থাকে তখন তাকে একটু ছাড় দিতে হয়, উনি তো আর নাসিরউদ্দিন পাটোয়ারি না, নাসিরউদ্দিন পাটোয়ারি হলে তো গালাগালি করতো। তো উনি ওনার পলিটিক্যালি বলছেন যে ওনাকে ভুল বুঝাই করছেন, ওনাকে উনি ছাড় দিচ্ছেন। কিন্তু আমার কথাটাকে আমি বলি আপনাকে, প্রাইম মিনিস্টার এমন একজন ব্যক্তি হবেন যিনি প্রাইম মিনিস্টার হন, উনি কি এত খারাপ ছাত্র যে তার ভুল বুঝাইলে সে বুঝালো? তার একজন ভুল বুঝাইলো আর উনি ওইভাবে কাজ করা শুরু করলেন, এটা কি হয় নাকি রে ভাই? সে তো এত খারাপ ছাত্র না, সে বুঝে তার কি করতে। যখন একজন লোক ওই চেয়ারে যে বসেন, উনি নিজেই বুঝেন ওনার কি করতে হবে, এবং উনি যা যা করবেন ওনাকে যদি কেউ বুঝাইও করে না বুঝাইও করে, দায়টা কিন্তু আলটিমেটলি ওনাকে নিতে হবে। প্রাইম মিনিস্টারের চেয়ারটা এত ভয়ঙ্কর উঠতে গিয়ে ওই যে কোন প্রত্যন্ত এলাকার কোন লিডারকে আকাম করছে, সেই আকামের দায়টাও ওনাকেই বহন করতে হয়। উনি জানে, ওই যে হবিগঞ্জে একটা ছেলেকে মনে করেন মানে যাকে পিটানো হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, এই দায় ওই যে পিটাইছে সেই যতটা ফিল না করছে তার চেয়ে বেশি ফিল কিন্তু প্রাইম মিনিস্টার করতেছেন। বদনামটা তো ওনার হচ্ছে, কাজেই উনি এত খারাপ না বোকা না জনের বুঝাইলেও হয়ে গেল। উনি বলছেন, উনি ওনাকে ছাড় দিচ্ছেন, একটু ভদ্রতার সঙ্গে মানে বলছেন। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আসার আগে আমার অতিথিদের কাছে যেতে চাই। জাহাঙ্গীর হোসেন যুক্ত আছেন, তাকে হয়তো পাচ্ছি না, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনার কাছে আসি। যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, আসলে এই যে কটূক্তির রাজনীতি এবং আজকে জামায়াতের নেতা যেটি বললেন, আসলে প্রধানমন্ত্রীকে ভুল বুঝাচ্ছেন কারা, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতিতে কটূক্তিটা আসলে মেনে নেওয়ার মতো নয়, উদ্দেশ্য প্রণীত ভাবে যদি হয় এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমাদের অবশ্যই সহনশীলতা প্রয়োজন, একে অপরকে শ্রদ্ধা বোধ দেখানো প্রয়োজন। এখানে এনসিপির যে একজন নেতার কথা বলা হয়েছে, তিনি প্রথম শ্রেণীর কোনো নেতাও নাই, সম্ভবত খুবই নিচের দিকের একজন নেতা। বগুড়া সম্ভবত তার বাসা। তিনি একটা মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, এবং এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বগুড়া জেলায় এনসিপি স্টেটমেন্ট দিয়েছে তার এই মন্তব্যের সাথে দলগতভাবে বগুড়া জেলায় এনসিপি জড়িত নয়, এবং দলও তাকে বহিষ্কার করেছে। এবং আজকে দেখলাম যে, আমি ভেবেছিলাম যে বহিষ্কার করেছে এখানে সব শেষ হয়ে যাবে, কিন্তু আজকে দেখলাম যে এখানে বগুড়া জেলা ছাত্র দল তার কুশপত্তি লেগে দাহ করেছে, বিক্ষোভ মিছিল করছে, এবং বগুড়া শহরে বিভিন্ন জায়গাতে এনসিপির বিভিন্ন নেতাদের যতগুলো ব্যানার ফেস্টুন ছিল সেগুলো নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে সেখানে উল্লাস করা হয়েছে। তো এই যে মাসুদ কামাল ভাই যে কথাটি বলেছেন, দেখেন আমি তার সাথে মিলিয়ে বলতে চাই, এই 3 দিন আগে বগুড়া শহরে প্রশাসন এবং বিএনপি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বেচ্ছাসেবক লীগ শহরে শতাধিক হুন্ডা নিয়ে তারা মিছিল করেছে, র্যালি করেছে, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করেছে। কোথায়? বগুড়া শহরে, বিএনপির প্রাণ কেন্দ্রে। তো এই যে এত ধরনের একটা ঘটনা ঘটলো, এটা বিএনপির জন্য লজ্জাজনক ছিল। এখানে বিএনপি কিছু করতে পারেনি, প্রশাসন কিছু করতে পারেনি। তার 3 দিন পরে একজন এনসিপির ছোট একজন নেতা একটা মন্তব্য করেছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল ক্ষমা চেয়েছে। সেখানে এই যে আগুন দেওয়ানো, বিক্ষোভ মিছিল করা, মব তৈরির পরিবেশ করা, এগুলো আমি মনে করি একেবারে লোক দেখানো, একেবারে নেতাদের দেখানো যে এখানে কিছুই হয় না, এরকম কিছু। আমরা একেবারে রাজপথে আসি সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আসি, এটা দেখানো বাইরে কিছু নেই। দেখেন আজকে আমাকে এনসিপির একজন বলছে যে বগুড়া শহরে এনসিপি ছেলে পেলে রাস্তায় বের হতে পারছে না, কারণ তার আতঙ্কগ্রস্ত আছে। কারণ 2 দিন আগে তাদের একটা ছোট্ট ছেলে, স্কুল পড়ুয়া একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। আমরা হবিগঞ্জে যাওয়ার পথে তাকে আক্রমণ করে মারা হয়েছে, তার চোখ একেবারে মেরে সারা জীবনের জন্য তিনি নষ্ট, মানে চোখ তার হারিয়ে ফেলেছে। তো এরকম অবস্থায় আপনি একটা মব তৈরি পরিবেশ তৈরি করে দিচ্ছেন। আমার কাছে মনে হয় এটি কোনো ক্রমেই ইতিবাচক কাজ হয় নাই। দ্বিতীয় যে বিষয়টি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেটি বলেছেন, দেখেন আপনি যদি 24-এর অভ্যুত্থানের আগে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেতা হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে অসংখ্যবার তার বক্তব্য আমরা শুনেছি, অনলাইনে 31 দফা নিয়ে আলোচনা শুনেছি। 31 দফার প্রথম দফায় তিনি কিন্তু সবসময় বলেছেন
সংবিধান সংস্কার বিষয়ে কথা বলেছেন, তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, তিনি হাইকোর্ট সহ এগুলোর ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। এগুলো কিন্তু বেশিরভাগ আলোচনাগুলো ছিল এগুলো একেবারে সংবিধানের সাথে, সংবিধানের মেইন স্ট্রাকচারের সাথে। আর মেইন স্ট্রাকচারকে যদি আপনি অ্যাপ্রুভ করতে চান, এটা শুধুমাত্র একটা সংশোধন দিয়ে এটা এনাফ নয়। আপনি 18তম সংশোধনের মাধ্যমে এটা করতে পারেন না। এটার জন্য প্রয়োজন জনগণের মতামত নেওয়া, এবং যেটি জুলাই সনদের মাধ্যমে কিন্তু তার বেসিক বিষয়গুলো আপনার গণভোটে কিন্তু এসেছিল, এবং বাংলাদেশের জনগণ 70% জনগণ গণভোটে তার মতামত দিয়েছে। এখানে বিএনপিকে 55-51% জনগণ ভোট দিয়ে সরকার নিয়ে এসেছে, এবং 70% জনগণ জুলাই সনদের পক্ষে তার মতামত জানিয়েছে সংবিধান সংশোধনের জন্য। তো এখানে বিএনপির যে বর্তমান অবস্থা দেখেন, 2টা অধিবেশন চলে গেল, জুলাই সনদ বাস্তবায়নের কোনো পদক্ষেপ আমরা দেখি না। যদিও বলা হচ্ছে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কোনো নমুনা তো আমরা দেখি না। এই যে বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান হচ্ছে, কথা ছিল যে এখানে একটা অংশ বিরোধী থেকে দেবে, কয়টা দিয়েছে বলেন? ওই একটা দিয়েছে। কিন্তু ক্রয় কমিটি, এই ক্রয় কমিটি তো সবসময় ছিল, 91 থেকে 96 বিরোধী দল থেকে ছিল, 96 থেকে 2001 সালে বিরোধী দল থেকে ছিল, 2001 থেকে 6 বিরোধী দল থেকে ছিল। সুতরাং এটা সবসময় হয়, বাট কথা ছিল যে একটা বড় অংশ বিরোধী দেবে। তো আমরা তো দেখি নাই এই সরকারের সদিচ্ছা তো আমরা দেখছি না, বরং অনেকগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, অনেকগুলো কমিশনগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, ধারা ল্যাপস করে দেওয়া হয়েছে, এবং যেটি চালু ছিল আপনার বিচার বিভাগের জন্য সচিব সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে মিয়া গোলাম পরোয়ার যেটি বলেছেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নতুন বাংলাদেশের জন্য একটা ভিশন দিয়েছিলেন, নেতৃত্ববাদ দিয়েছিলেন, কিন্তু আজকে সেখানে যখন সংবিধান সংস্কারের বিষয় চলে আসলো, বেসিক স্ট্রাকচার পরিবর্তনের সুযোগ চলে আসলো, তখন তিনি অ্যাভয়েড করা হচ্ছে। এইটা কিন্তু আমার কাছে মনে হয় মিয়া গোলাম পরোয়ার যথার্থ বলেছেন, এবং আমার মনে হয় এটাকে চিন্তা করা উচিত। জি জি, ধন্যবাদ। আমি এস.এম. জাহাঙ্গীরের কাছে একটু আসতে চাই, তাকে ফিরে পেয়েছি। আমরা একটু জানবো যে আসলে যেই মন্তব্যগুলো আমাদের যারা অতিথি তারা বলছিলেন যে এই যে বগুড়ায় যেই ছাত্রদলের যেই বিক্ষোভ মিছিল, সেগুলোকে আসলে শোডাউনের জন্য কিনা? কারণ বর্তমানে প্রধানমন্ত্রীর আপনারা যেই ধরনের কর্মকাণ্ড দেখছেন, তিনি যেভাবে দেশ চালাচ্ছেন 5 মাসের বাস্তবতায়, সেসব জায়গা থেকে কি আসলে তৃণমূল পর্যন্ত প্রধানমন্ত্রী যা চান তার সেই প্রত্যাশার কি বাস্তবায়ন এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই সরি বলতেছি, আমার এখানে একটু ইন্টারনেট জনিত সমস্যাও তৈরি হচ্ছে। তারপরে প্রোগ্রামটা জয়েন করার জন্য একবারে শেষ মুহূর্তে বসছে, আমি প্রস্তুত ছিলাম না। আমি সবার কাছেই, আপনাদের যারা আছেন দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের যে ঘটনা, আমি প্রথমেই একটা জিনিস বলবো। দেখেন, রাজনীতিতে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কারণে মন্তব্য থাকবে, সবকিছুই থাকতে পারে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমালোচনা আলোচনা এগুলো উনি মেনে নেন এবং এগুলোকে উনি টলারেট করেন। আর যেহেতু গণতান্ত্রিক একটা সরকার, সেই সরকারের সমালোচনা আলোচনা থাকবে। এটা আমাদের দল এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এগুলোতে শুনে অভ্যস্ত। তবে এই নাসির উদ্দিন পাটোয়ারি যে ছেলেটির কথা আপনারা বলছেন, এনসিপি নেতা, আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ছেলেটা, আমার মনে হয় যে সে ফুল সময় তার সারাদিন চলার পথেই সে কোনো না কোনো মাদকাসক্ত, এবং উনার কথা এবং মন্তব্য এগুলোতে একেবারেই একটা টুকাই লোকজনের লেভেলে উনাকে নিয়ে গিয়েছে। তাছাড়া উনি একটা মন্তব্য করতে পারে, সেটা আমরা যারা আলোচনা সমালোচনা আছি, আপনারা বলতে পারেন যে তার মন্তব্য করা বা কটূক্তি করা তার অধিকার আছে। ঠিক আছে, অধিকার আছে। দেখেন, শেখ হাসিনা তার মিথ্যা প্রোপাগান্ডা এবং যতগুলো কথা বলতো, সবসময় আমাদের দেশের জনগণের মধ্যে, বিশেষ করে একটা জেনারেশনের মধ্যে একটা খারাপ মেসেজ দিত যে মিথ্যাকে মিথ্যা বলে এবং মিথ্যা জিনিসটাকে সত্য, এইটাই। তো এই ছেলেটি যেভাবে মন্তব্য করছে, দেখেন, আমি একটা উদাহরণ দেই। আমার প্রতিবেশী 2 জন ভাতিজি আমাকে 2 দিন আগে একটা মন্তব্য করছে যে, আঙ্কেল, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি যে ছেলেটা, এই ছেলেটারা কি আপনারা আদব কায়দা শিখাইতে পারেন না? তা আমি বলছি যে, আঙ্কেল কেন, কি হয়েছে? বলছে যে উনি যে ধরনের কথাবার্তা বলছে, আমরা যারা এই জেনারেশনের আছি, আমাদের কাছে একটা খারাপ মেসেজ আসতেছে যে আমরা হয়তো এই ধরনের কথাবার্তা বললে আমরা সমাজে বেশি হাইলাইট হব এবং মানুষ আমাকে চিনবে, জানবে। কিন্তু এইটা তো একটা খারাপ ট্রেডিশন হচ্ছে
যে খারাপ মন্তব্য করে, খারাপ ভাষা বললেই আমরা মানুষের কাছে হাইলাইট হব, সেটা নেগেটিভ ভাবেই হই। তো এইটা একটা খারাপ মেসেজ যাচ্ছে, একটা কি বলবো, এই জেনারেশনটা এটাকে কোনোভাবেই নিতে পারছে না। যার কারণে এই ছেলেটা বিভিন্ন সময় কিন্তু বলছে যে আমি চুপ থাকবো, কিন্তু এই ছেলেটা কোনো কথাবার্তা কোনো কিছুতেই ঠিক থাকে না। আবার দেখেন এই ছেলেটার কিছু ব্যাকগ্রাউন্ড যদি আপনি বলেন। জি, এস এম জাহাঙ্গীর হোসেন, আমি আর একটি প্রশ্ন আপনার কাছে করে শেষ করতে চাইবো এই আলোচনা। এখানে বলতে চাইবো যে জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি কিন্তু আজকে আরেকটি কথা বলেছেন যে আইন সংশোধনের মাধ্যমে রিফর্ম আওয়ামী লীগ এই বাস্তবতা ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, সেই দায়ভারটি কিন্তু বিএনপির উপরে দিচ্ছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখেন, আওয়ামী লীগ পুনর্বাসন এটা জামাত বিএনপি কোনো সময় এটা চিন্তা ভাবনাও করে নাই, অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবে না, আর বর্তমানেতে নেই। কারণ কি, আপনারা দেখেন যে এই 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে একদিনের জন্য হলেও যে মাঠ ছেড়ে যায়নি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি নেতাকর্মী মামলা তাদের মিথ্যা মামলা দিয়েছে, তারপরে তাদেরকে গুম হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গু বরণ করছে। তাহলে এইটা যারা বলছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা অপবাদ ছড়ানোর জন্য এটা বলে বেড়াচ্ছে। আরেকটি বিষয় বলি, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামী যে দলটি, এই দলের আমির কিন্তু আওয়ামী লীগকে বলেছে আমরা সবসময় ফ্যাসিস্ট বলতে চাই না। এক ধরনের আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার প্রথম তার বক্তব্যের মাধ্যমেই এটি কিন্তু সুযোগ করে দিয়েছে। আর আমি বলবো যে বাংলাদেশ জামাতে ইসলাম যেটি ওনারা বাংলাদেশের জনগণের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে সমালোচনা করুক এবং সরকারের উপর সেটাকে প্রেসার ক্রিয়েট করুক, এতে জনগণ অ্যাকসেপ্ট করবে। পাশাপাশি আমি জামাতে ইসলামের আমির সহ আরো যারা নেতৃবৃন্দ আছে, ওনাদের যে নারী খেকো এমপি আছে, তাদের বিচারটা আগে জনগণের সামনে তুলে ধরে, শুধুভাবে দল থেকে বহিষ্কার করবে বিষয়টা এরকম না। উনি এই বাংলাদেশের এই জেনারেশন এবং মানুষের কাছে যে খারাপ মেসেজটি দিয়েছে, একটি পার্লামেন্টের একজন সদস্য হয়ে যে নৈতিক এবং স্খলঙ্গ যে করেছে, এটা আমি মনে করি। জি, নিজেদের ঘরের মধ্যে সংশোধনের কথা আপনি বলছেন, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। এস এম জাহাঙ্গীর হোসেন এবং ফয়সাল পারভেজ, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আসবো তানজিম উদ্দিন খান আপনার কাছে, তবে বিরতির পরে আসলে আপনার উত্তরটি নিতে চাই। আরেকটি বিরতির সময় হয়েছে দর্শক, নির্বাচিত খবরে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবারও স্বাগত নির্বাচিত খবরে। আলোচনা করছি প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তি এবং তার প্রেক্ষিতে যে বিক্ষোভ, পাশাপাশি জামায়াতে ইসলামীর যে নেতার যে মন্তব্য। তানজিম উদ্দিন খান, এবারে আপনার মন্তব্য শুনি। কটূক্তির চর্চাটা তো আসলে একেবারেই গ্রহণযোগ্য না। বিশেষ করে আমরা এই রাজনৈতিক সংস্কৃতিটা আগের সময় দেখেছি, যেটাকে আমরা ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করি। সেই চর্চাটা আমরা দেখছি এনসিপির যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমরা আলাপের মধ্য দিয়ে যে কাজটা করেছি, আমরা আসলে এনসিপি এবং জামাতকে আলাদাভাবে দেখেছি, কিন্তু আমি এটাকে আসলে আলাদাভাবে দেখতে চাই না, যেহেতু ওনারা একই জোটে আছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সাথী ছিলেন শিবিরের, নিজেই উনি বলেছেন, ওনার একটা ভিডিও আছে। এবং জামাতের এটা এক রকমের কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে তারা আরেকজনকে উপস্থিত করেন এক্সট্রা জামাত অ্যাক্টিভিস্টের মতো, যারা এই কটূক্তিগুলো অফলাইন অনলাইনে দুই দিকেই করেন এবং নিজেদেরকে খুব পুত পবিত্র হিসেবে উপস্থাপন করা, এবং এর মধ্য দিয়ে ওনারা পলিটিক্যাল এক ধরনের স্কোরটা বেশি করতে চান। কিন্তু দিনের শেষে এদের যে ঘরানা মতাদর্শিক, এটা তো একেবারে নাসিরউদ্দিন পাটোয়ারির ভিডিও দেখেই আমরা জানি। এখন যারা বলেন ধর্মকে গুরুত্ব দেন রাজনীতিতে, তাদের তো এই আচরণের জায়গাটায় তো পরিবর্তন আসা উচিত। এবং জামাতের যারা অ্যাক্টিভিস্ট আছে, শিবিরের যারা অ্যাক্টিভিস্ট আছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রুপে নারীদেরকে যেভাবে হেনস্থা করে পোস্ট দেন, অনলাইনে যেভাবে হেনস্থা করে পোস্ট দেন, সেটা তো তাদের রাজনীতি, যে রাজনীতির কথা বলেন তার সাথে তো সাংঘর্ষিক। ওই জায়গায় পরিবর্তন আসাটা জরুরি। একজনকে আরেকজনকে মানে আড়ালে রেখে আরেকজনকে দিয়ে কাজ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্য কাউকে দিয়ে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি, যারা সরাসরি আমরা শিবির পরিচয় যাই না, কিন্তু শিবিরের কাজটা তারাই করে দিচ্ছে অন্য নামে। তো এই জায়গাগুলো বোঝাও জরুরি, এবং যারা এই রাজনীতিগুলো করছে
তারা আসলে ওই ফ্যাসিবাদী রাজনীতির যে ধারাবাহিকতাটাই কন্টিনিউ করছে। ওই জায়গা থেকে আসলে সবারই বের হয়ে আসা খুব জরুরি যদি আমরা সত্যি সত্যি সুস্থ রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে তুলতে চাই। পাশাপাশি এই যে এখানে আরেকটি প্রসঙ্গ কিন্তু এসেছে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল যে মন্তব্যটি করেছেন যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। আসলে আপনার কি মনে হয় আমাদের অতিথিরাও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি অতিথি ছিলেন এরকমটা আমরা আগেও শুনেছি। আগের প্রধানমন্ত্রীকে আমরা সবাই ভুল বুঝাতাম। জি, তো একই রকম ভাবে একই শব্দ চয়ন, এবং এইটাই কিন্তু ওই পুরনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসা। যদি আপনার সমালোচনা করতেই হয় অবশ্যই সেই সমালোচনাটা যৌক্তিক হতে হবে, কিন্তু এমন কিছু না যেটা পুরনো মানসিকতার প্রকাশ থাকে যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। এটা সরাসরি বলা উচিত যে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে 5ই আগস্টের থেকে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি, ওই অভিজ্ঞতাটাকে যদি মাথায় নিই, তাহলে সেই আগের রাজনীতি ফিরে আসার কোনো কারণ নেই। সেখানে অবশ্যই প্রধানমন্ত্রী যেহেতু সরকার প্রধান এবং দলের দায়িত্বে আছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই তার দায়িত্বটাও নিতে হবে, এবং এই ক্ষেত্রে ভুল বোঝানোর কিছু নেই। এই আলাপটা আসলে সরাসরি হয় ভালো। এবং প্রধানমন্ত্রীর বর্তমান যে কর্মকাণ্ড আমরা দেখছি, আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বা ছাত্রদল বা যাদেরই সাম্প্রতিক সময়ে আলোচিত বা সমালোচিত হয়েছে, সেগুলো নিয়ে তার যেই ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, সেগুলো থেকে কি আপনার মনে হয় এগুলো তো স্বাধীনভাবে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য নিতে পারেন কিনা বা ভুল বুঝিয়ে কোনটা আসলে? আসলে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর কিছু নেই। প্রধানমন্ত্রী যেটা মাসুদ কামাল ভাই বললেন যে প্রধানমন্ত্রী তো ওখানে যে বসছেন উনি তো জানেন আসলে উনি কী দায়িত্বে আছেন। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা সমালোচনা করেন তাদেরকে আসলে বন্ধু ভাবা, এবং কটূক্তি করেছে, কটূক্তির প্রতিবাদ হতেই পারে, তার দল থেকে করেছে ছাত্রদল, কিন্তু তারাও যেন একই রকম কটূক্তি চর্চা না করে। আমি করছি প্রধানমন্ত্রীর অনেক ক্ষেত্রেই দৃষ্টি আকর্ষণের জন্য, শোডাউনের জন্য, কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে তারা যেহেতু দলের অঙ্গ সংগঠন, এটা তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ, কিন্তু তারাও যেন এই কটূক্তির রাজনৈতিক সংস্কৃতিটা আপনি বলতে থাকুন, আমরা প্রচলনটা না ঘটান, অনলাইনে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। জি, বর্তমান সময়ে আমি একটু মাসুদ কামাল এই বিষয়ে আপনার কিছু বলার রয়েছে কিনা, তারপরে আমরা একটু পত্রিকা দেখব। না, ঠিক আছে, আপনি অনলাইনে যান। জি, ধন্যবাদ। আমরা কিছু পত্রিকা দেখতে চাই। শুরুতে প্রথম আলো আজকের পত্রিকা যে আলোচনাগুলো করেছি তার বাইরে কি রয়েছে সেটা একটু দেখব। প্রথম আলোতে যেই খবরগুলো আমরা জানি, বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেখানে রাষ্ট্রপতির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে বিএনপি দিয়েছে। এই বিষয়ে কিন্তু তারা একটি ব্রিফিং করেছেন এবং বিশ্বকাপ ট্রফি বিক্রি করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী খেলার, এবং কেউ এইটা আসলে 24শে জুলাই থেকে সাবেদুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না, 26 জুলাই সকালে পুকুরে ভাসমান অবস্থায় জুলাই যোদ্ধার একটি খবর। এর মধ্যে কেউ কিছু অ্যাড করতে চান যদি আপনারা কেউ? মাসুদ কামাল, আপনি যদি কিছু বলতে চান স্যার। আসলে আমি রাষ্ট্রপতির প্রার্থীর দায়ভার যে বিএনপি দিয়েছে প্রধানমন্ত্রী, এই যে প্র্যাকটিসটা না, আমি বলি আপনি এর সম্বন্ধে, এই প্র্যাকটিসটা আমার খুবই অপছন্দ। এটা হয় কি, এখানে দুটো কারণে হয়েছে। যে স্থায়ী কমিটি বৈঠক করে সিদ্ধান্ত দেবে কে রাষ্ট্রপতি হবে, যদি সেই সিদ্ধান্তটা হয়, তারা একজনকে দায়িত্ব দিচ্ছে কেন? মানসিকতাটা কিন্তু সেই একতান্ত্রিক মানসিকতা চলে যাচ্ছে, যে আপনি ছাড়া আমরা কেউ কিছু বুঝবো না, আপনি যা বলবেন তাই, মানে আপনি যা বলবেন আপনার কোনো ভুল নাই। এটা তো হতে পারে না, এটা সব সময় হতো। আওয়ামী লীগ আমলে একই কাজ হইতো। কিন্তু আরেকটা জিনিস হলো, এখানে আরেকটা জিনিস কাজ করছে, এই স্থায়ী কমিটির কারো কারো ইচ্ছা আছে রাষ্ট্রপতি হওয়ার। তারা মনে করছে যে যদি উনি দেয়, যদি আমার দিকে দেয়, যদি আমি হতে পারি, তো এটাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে পারে, এটা কোনো সমস্যা নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে, গোপন ভোট করে অনেক পদ্ধতি আছে, আমি ওই পদ্ধতিকে যাচ্ছি না, কিন্তু একজন লোকেদের দায়িত্ব দিয়ে দেওয়া যে আপনি যা বলবেন তাই, তাহলে ভাই হাসিনা হইতে তার সময় লাগবো না, শেখ হাসিনা তো এই কাজই করতো। এই প্র্যাকটিসটা আমার অপছন্দ। আমাদের যে রাজনৈতিক সংকটের একটা মূল কারণই ছিল দলীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা নেই, আবারও সেই ব্যক্তি নির্ভরতা, এবং এটার অবশ্য একটা কৌশলগত কারণ আছে। যেহেতু যারা স্থায়ী কমিটিতে আছেন, যেটা আলোচনা এসছে, ওনাদের কেউ কেউ, এই জন্য ওরা একটা সেফ অ্যাপ্রোচ, কিন্তু এই সেফ অ্যাপ্রোচটা যত না জাতীয় স্বার্থ বিবেচনা করে, তার চাইতে বরং ব্যক্তি স্বার্থটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওই জায়গাগুলো পরিবর্তন করা যে জরুরি, সেই জন্যই তো 5ই আগস্ট। তো দলীয় যে গণতন্ত্র, সেই চর্চাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে এখান থেকেই শুরু হোক না, সবাই মিলেই সিদ্ধান্ত নেক না যে কে আসলে রাষ্ট্রপতি হতে পারেন। তাহলে হচ্ছে আমাদের আসলে রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তনের আভাস তৈরি হয়।
জি, ধন্যবাদ। এবার আমরা একটু বিবিসি বাংলার যে আজকের খবর সেটা দেখব। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কি বার্তা দিয়ে গেলেন, যেটা নিয়ে আমরা খবরের শুরুতেই আলোচনা করেছি। সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কি, এই বিষয়টি নিয়ে একটু যদি কিছু যুক্ত করতে চান। না, এটা আমি বুঝি না, মানে সৌদি জোটে আমাদেরকে যোগ দিতে হবে কেন, আর আমাদের কি আছে এমন? মানে আমরা, এটা হতে পারে যে সৌদি আরবের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাচ্ছি, কারণ ওখানে আমাদের প্রচুর প্রবাসী আমাদের মানে কর্মীরা ওখানে আছে, এই কারণে হয়তো ওদেরকে খুশি করে। বাট এই জোট তো অর্থহীন জোট। সৌদি আরবের নেতৃত্বে যে জোটটা হচ্ছে প্রায় 20টা দেশ, বোধ হয় 20টা না 21টা দেশ, এখন জি, তানজিমুদ্দিন খান, 14টা মনে হয়। এটা কি জোট হচ্ছে? যেটা আসলে সৌদি আরবের বিশেষ করে এই জোটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ম্যারিটাইম সিকিউরিটি অ্যালায়েন্স, এবং 50টা কিংবা তার অধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে বোধহয় এখন 14টা দেশ যোগদান করছে, আমি যদি ভুল না করি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে এই নিডটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সৌদি আরবের যদি ভৌগোলিক বৈশিষ্ট্য দেখেন, একই সাথে হচ্ছে রেড সি এবং একই সাথে হচ্ছে পার্সিয়ান গালফ তার অববাহিকায়, যার ফলে তার যে ম্যারিটাইম যে সিকিউরিটি নিশ্চিত করার জন্য এই ধরনের জোটের একটা চেষ্টা। এবং এটাই শুধু একমাত্র না, কিন্তু এর সাথে কালেকটিভ ম্যারিটাইম ফোর্সেস এরকম একটা জোট আছে। ঠিক একই সাথে কাউন্সিল ফর, আমি যদি ভুল না করি নামটা, কাউন্সিল ফর আপনার আফ্রিকান অ্যান্ড অ্যারাবিয়ান কোস্টাল স্টেট, তাদেরকে নিয়ে আছে। এটা রিয়াদে, আর ওটা বাহরানে। এটা হচ্ছে এই ম্যারিটাইম সিকিউরিটি অ্যালায়েন্সটা বাংলাদেশের আমরা অংশগ্রহণ দেখছি। মানে এটার সিগনিফিকেন্স নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যদি আমাদের অর্থনৈতিক স্বার্থ দেখি, সৌদি আরবে আমাদের একটা বড় মেজর ডেস্টিনেশন হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারের। আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট তার অনেকখানি আমরা সৌদি আরব থেকে আমরা আসে, যার ফলে এক ধরনের স্বার্থের একটা সংশ্লেষ আছে। ওগুলো বিবেচনা থেকে হয়তো তারা মনে করছে যে সৌদি ম্যারিটাইম অ্যালায়েন্সটা আমাদের জন্য প্রাসঙ্গিক। জি, আমরা শেষ করব, আমাদের আয়োজনটির সময় শেষ হয়ে এসেছে। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।